আসসালামু আলাইকুম এভরিওয়ান, নিয়ে আসলাম তোমাদের জন্য নতুন আরেকটি গল্প। আজকের গল্পের নাম হচ্ছে কাছে থেকেও দূরে তুমি। আর ভিডিওটা ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে পেজটা অবশ্যই ফলো করে দিবা। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। মনে মনে হাজারটা গালি দিল নিজের বন্ধুকে, সাথে প্রতিজ্ঞা করলো যে আর কোনোদিন বন্ধুর ডাকে এই জায়গাতে আসবে না। আরমানের এসব ভাবনার মাঝেই তুমুল বেগে বৃষ্টি শুরু হলো। আশেপাশে দু একজন মানুষ যা অবশিষ্ট ছিল তারাও একটা ছাউনির আশায় ছুট লাগালো। ওদের পিছু পিছু আরমানও ছুটতে লাগলো, কিন্তু কয়েক সেকেন্ডের বৃষ্টিতেই সে প্রায় ভিজে গেছে। ফলস্বরূপ কোনো ছাউনির নিচে যাওয়ার জন্য তার মাঝে আর কোনো তারা দেখা গেল না। বৃষ্টিটা উপভোগ করতে লাগলো। হুট করে কানে একটা মিষ্টি গলার গানের আওয়াজ ভেসে এলো আরমানের, কিন্তু আশেপাশে তো কাউকে দেখা যাচ্ছে না। এবার মনোযোগ দিয়ে কণ্ঠের উৎপত্তি স্থল খোঁজার চেষ্টা করলো। আশেপাশে তাকিয়ে দেখলো কোনো ছাউনিও নেই। তাহলে বৃষ্টির মাঝে কোন পাগল গান গাইছে? ব্যাপারটা জানার জন্য ভীষণ কৌতূহল তৈরি হলো আরমানের মনে, কিন্তু এখন আর গানের আওয়াজ পাওয়া যাচ্ছে না। আরমান বিরক্তিতে নাকমুখ কুঁচকে ফেলল। মিনিট খানেকের ব্যবধানে আবারও আরমানের কানে সেই একই কণ্ঠটা ভেসে এলো। আশেপাশে তাকাতে আরমান ডান দিকে গাছপালার ডালের ফাঁকফোকর ভেদ করে কালো চুড়িদার পরা এক জোড়া পা দেখতে পেল। লম্বা একটা সারি ধরে পার্কের সৌন্দর্য বাড়ানোর জন্য বিভিন্ন ফুলের গাছ লাগানো হয়েছে, ফলে গাছগুলো ভেদ করে রমণীকে দেখতে পেল না আরমান। সেগুলোকে পাশ কাটিয়ে অপর পাশে গেল। এদিকটাতে যে দোলনা আছে সেসব আরমানের জানা ছিল না। অবশ্য জানবেই বা কি করে, আজকেই তো প্রথম এসেছে এখানে। কিন্তু এখন মনে হচ্ছে প্রায়ই কারো খোঁজে আসতে হবে। কালো সালোয়ার কামিজ পরে একটা মেয়ে দোলনায় বসে একাই দোল খাচ্ছে। দোলনার গতি কমে গেলে নিজেই আবার কষ্ট করে গতি বাড়ানোর চেষ্টা করছে। আপন মনে গান গাইছে সে। চুলগুলো ভিজে চুপচুপে হয়ে গেছে। কপালে পড়ে থাকা চুল বেয়ে টুপটুপ করে পানি পড়ছে। গায়ের রং ফর্সাও না আবার কালোও না, ঠিক শ্যামলাও বলা চলে না। তবে দেখে মনে হচ্ছে একটু যত্ন নিলে তাকে ফর্সাদের তালিকায় রাখা যায়। মুখের 2-3 জায়গায় তার ব্রণের দাগ, নাকের ঠিক উপরে একটা কালো তিল। মেয়েটা যে দেখতে খুব সুন্দর তেমন না, তবে সুন্দর, এবং যতটুকু সুন্দর তাতেই আরমানের দৃষ্টি থমকাতে বাধ্য। মেয়েটা আশেপাশে কারো উপস্থিতি এখনো খেয়াল করেনি। অবশ্য না করারই কথা, সে তো চোখ দুটো বন্ধ করে আপন মনে গান গাইছে। আরমানও আলাদা কোনো শব্দ করেনি, যার দরুন মেয়েটা তার উপস্থিতি লক্ষ্য করবে। এদিকে বৃষ্টি আর বাতাস দুটোর বেগই ক্রমশ বাড়ছে। ক্ষণে ক্ষণে আবার মেঘের গর্জনের আওয়াজও পাওয়া যাচ্ছে। আরমানের খুব ইচ্ছে করছে মেয়েটার সাথে কথা বলতে, কিন্তু কিভাবে শুরু করবে বুঝে উঠতে পারছে না। অনেক ভেবে সাহস সঞ্চয় করে বলেই ফেলল। মনটা বোধ হয় অন্য কাউকে দিয়ে দিয়েছেন, সেজন্য আর কিছুতেই লাগছে না সেটা। কিংবা হয়তো কোনো অসুখে মনটা মরে গেছে। ঠিক বললাম তো? অপরিচিত পুরুষালী কোনো কণ্ঠস্বর কানে যেতেই আরজুর গানের গলা থেমে গেল। ওড়না দিয়ে মাথাটা ঢেকে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে যাওয়ার জন্য উদ্যত হতেই পেছন থেকে আরমান বলে উঠল, প্রশ্নের উত্তর না দিয়েই চলে যাচ্ছেন? আরজু ফিরে তাকালো না, গম্ভীর কণ্ঠে বলল, আমার মনের খবর জানাতে পারি এমন পরিচিত কিংবা গুরুত্বপূর্ণ মানুষ আপনি নন। তবে এতটুকু বলতে হচ্ছে, আপনার আগমন না ঘটলে আমার মনটা সত্যি ভালো হয়ে উঠত। আরমান বলল, শুকরিয়া করুন যে আমার আগমন ঘটেছে। আশেপাশে তাকিয়ে দেখেছেন একবার যে আদৌ কেউ আছে কিনা? এই পুরো জায়গাটা খালি। এসব জায়গা একটা মেয়ের জন্য নিরাপদ না। আরজু বলল, আমার প্রতিদিনের বিশ্রামের জায়গা এটা। আশপাশটার সম্পর্কে ধারণা আছে আমার। খারাপ কিছু কখনো খেয়াল করিনি কিংবা শুনিনি। আরমান বলল, বিপদ কিন্তু বলে আসে না। আরজু বলল, যেমন আপনি? আরজুর এমন প্রশ্নে আরমান থতমত খেল। মেয়েটা একটু বেশি স্পষ্ট কথা বলে। আরমান বলল, আমাকে আপনার বিপদ মনে হচ্ছে? আরজু বলল, হতেও তো পারেন। আরমান বলল, তাহলে কি আপনাকে সাবধান করতাম আমি? আরজু বলল, হয়তো ভালো সাজতে চাইছেন। আরমান বলল, কিন্তু এমনটা আমি কেন করতে চাইব? আরজু বলল, যে কারণে আগ বাড়িয়ে আমার সাথে কথা বলতে এসেছেন সেই কারণে। আরমান বুঝল এই মেয়ের সাথে সে যুক্তিতে পেরে উঠবে না। অগত্যা অন্য প্রসঙ্গে গিয়ে বলল, আপনার নামটা কি জানতে পারি? আরজু স্বাভাবিক কণ্ঠে বলল, না। আল্লাহ হাফেজ। কথাটা বলে আরজু আর সেখানে এক মুহূর্তও দাঁড়ালো না। চোখের পলকেই সে চলে গেল। আরমান যেন এখনো একটা ঘোরের মাঝে আছে। মেয়েটা বড্ড ঠাস ঠাস করে প্রতিটা কথার উত্তর দিয়ে দেয়। এতগুলো কথা বলল, অথচ একটাবারের জন্য আরমানের মুখের দিকে তাকালো না। কোনো আগ্রহই নেই। তবে এত কিছুর মাঝে একটা কাজের কাজ হয়েছে, আর তা হলো আরমান জানতে পেরেছে যে আরজু প্রতিদিন এখানে আসে। এখন মনে হচ্ছে আরমানকেও নিয়ম করে এই জায়গায় আসতে হবে। বর্তমান পুরনো কথাগুলো ভাবতে ভাবতেই আবারও ঘুমিয়ে পড়েছিল আরমান। আর এবার বাহিরে থেকে মায়ের ডাকের পাশাপাশি দরজায় জোরে জোরে করাঘাতের আওয়াজও হলো।
এত জোরে আওয়াজ কানে যেতেই আরমান ধরফরিয়ে উঠে বসল। কয়েক সেকেন্ডের জন্য তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিল। স্বাভাবিক হতেই তড়িঘড়ি করে বিছানা থেকে উঠে গিয়ে দরজাটা খুলে দিল। দরজা খুলতেই আমেনা বেগম মৃদু রাগী কণ্ঠে বললেন, সেই কখন থেকে ডাকছি তোকে খাওয়ার জন্য, এত বেলা অবধি কিসের ঘুম? খাওয়ার টেবিলে তোর বাবা অপেক্ষা করছে তোর জন্য, তাড়াতাড়ি আয়। কথাটা বলে আমেনা বেগম চলে গেলেন। তিনি যেমন ঝড়ের গতিতে এসেছিলেন ঠিক তেমনই ঝড়ের গতিতেই চলে গেলেন। আরমান আর কিছু না ভেবে হাত মুখ ধুয়ে খাবার টেবিলে যেতে লাগলো। অপরদিকে আরজু খাবারের টেবিলে বসে বলল, কাল সকালের বাসে আমি চট্টগ্রামে ফিরে যাব। ডাইনিং টেবিলে আরজু কথাটা বলতেই বেশ বড়সড় একটা বিস্ফোরণ ঘটার মতো পরিস্থিতি তৈরি হলো। প্রার্থনা ভয়ার্ত দৃষ্টিতে মোমেন সাহেবের দিকে তাকালেন, যিনি রক্তচক্ষু নিয়ে আরজুর দিকে তাকিয়ে আছেন। অথচ মেয়েটার সেসবে কোনো মাথা ব্যথা নেই, চুপচাপ আপন মনে খেয়ে যাচ্ছে। প্রার্থনা বুঝল আজ আবারও একটা অশান্তি হবে। প্রার্থনার ভাবনার মাঝে মোমেন সাহেব গম্ভীর কণ্ঠে আরজুকে বলল, 1 সপ্তাহ পর তোমার বোনের বিয়ে, সেটা তুমি জানো না? আরজু খেতে খেতেই স্বাভাবিক কণ্ঠে বলল, না জানার কিছুই নেই। মোমেন সাহেব বললেন, তারপরও যাওয়ার কথা বলছো কোন আক্কেলে? আরজু এবার খাওয়া ছেড়ে নিজের বাবার দিকে তাকালো। দৃষ্টি তার অত্যন্ত শান্ত এবং স্বাভাবিক। আরজু বলল, বিয়েটা আপার, আমার থাকা না থাকাতে কিছু যায় আসে না। মোমেন সাহেব বললেন, বড় বোনের বিয়েতে ছোট বোন কেন নেই? এই নিয়ে পাত্রপক্ষের লোকজন প্রশ্ন করলে কি উত্তর দেব আমরা? আরজু নির্বাক ভঙ্গিতে বলল, ওদের কথার কিংবা ভাবনার এত গুরুত্ব আমার কাছে নেই। তারপরও যদি আপনার মান সম্মানে খুব বেশি আঘাত লাগে তাহলে বরং বলে দেবেন, প্রার্থনার ছোট বোন মারা গেছে। ব্যাস, কথা আর ভাবনা দুটোই শেষ। আরজু কথাটা বলে উঠে চলে যেতে নিলে মোমেন সাহেব পুনরায় প্রশ্ন করে উঠল, চট্টগ্রাম ফেরার এত কিসের তাড়া তোমার? কি এমন কাজ করো, নাকি কেউ অপেক্ষায় আছে? আরজু মোমেন সাহেবের প্রশ্নের উত্তর দেওয়ার আগে পৃথুল বলে উঠল, বোঝো না বাবা কিসের এত তারা? পেট চালাতে হবে তো, তারই ব্যবস্থা করতে হবে। হয়তো আগে থেকে অনেককে বলে রেখেছিল, তাই এখন ফেরত যাওয়ার ভীষণ তারা। পৃথুলের এমন নোংরা কথা শুনে প্রার্থনার নিজেরই ভীষণ লজ্জা হলো। অনেক সাহস সঞ্চয় করে পৃথুলকে বলল, নিজের বোনের সম্বন্ধে কথা বলার আগে একটু তো ভেবে বলবে ভাইয়া। যা জানো না অযথা সেটা নিয়ে কথা কেন বলছো? ওর পরিশ্রমের প্রতি নোংরা ইঙ্গিত করা ছেড়ে দাও। প্রার্থনার কথাটা শেষ হতে না হতেই পৃথুলের হিংস্র কণ্ঠ ওকে থামিয়ে দিল। অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, তোর মতন নষ্টা মেয়ের মুখে এসব কথা শুনলে আমার বমি পায়। প্রেমিকের সাথে ফুর্তি করতে গিয়ে ধরা খেয়ে এসে আবার নীতিবাক্য ঝাড়ছে। লজ্জায় অপমানে প্রার্থনার দুচোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। কোনো ভাই যে নিজের বোনকে এভাবে অপমান করতে পারে সেটা পৃথুলকে না দেখলে হয়তো কেউ বুঝবে না, তাও আবার মা বাবার সামনে। তার থেকেও বেশি অবাক করা কথা হলো, নিজের মা বাবা ছেলেকে শাসন না করে চুপচাপ মেয়েকে অপমানিত হতে দেখছে। প্রার্থনা কান্নাজড়িত কণ্ঠে বলল, আমি নোংরা কিছুই করিনি। কথাটা বলার সাথে সাথে পৃথুল প্রার্থনার দিকে তেড়ে এসে ওকে মারতে উদ্যত হলো। সাথে সাথেই আরজু টেবিলের উপর থেকে একটা স্টিলের গ্লাস নিয়ে পৃথুলের দিকে ছুঁড়ে মারল। অনেকটা জোরেই মেরেছে। ব্যথা না পেলেও এতে পৃথুলকে আটকাতে সফল হলো আরজু। আরজু না আটকালে আজকে আবারও প্রার্থনাকে নিজের ভাই নামক কসাইয়ের হাতে মার খেতে হতো। এদিকে আরজুর করা আঘাতে পৃথুল যেন আরও বেশি হিংস্র হয়ে উঠল। এবার আরজুর দিকে তেড়ে যেতে নিলে আরজু টেবিলের ওপর থেকে একটা কাঁটা চামচ হাতে নিয়ে সাবধানী গলায় পৃথুলকে উদ্দেশ্য করে বলল, আর এক পা যদি আমার দিকে এগিয়েছ তুমি, আমি কিন্তু আজ সত্যি ভুলে যাব যে মানুষ হত্যা পাপ। এই পাপই কিন্তু আমি করব। যদি আমার গায়ে আজ তোমার হাত পড়েছে তবে আমি কিন্তু তোমার শরীর থেকে রক্ত বের করতে আজ 2 বার ভাববো না। পৃথুল আবারও ক্ষিপ্ত গলায় আরজুকে কিছু বলতে নিলে মোমেন সাহেব ধমক দিয়ে থামিয়ে দিলেন। রাগী কণ্ঠে বললেন, কি শুরু করেছো তোমরা? যার যা ইচ্ছে হচ্ছে তাই করছো, যা ইচ্ছা তাই বলছো। আমি তো এখানে উপস্থিত আছি নাকি? আরজু তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলল, আপনি না বললে তো বুঝতামই না যে আপনি এখানে উপস্থিত আছেন। তা কেন আছেন? আমার মায়ের এই গর্ভের কলঙ্কটা আমার সাথে কি করে সেসব দেখতে, নাকি নতুন করে আবার আপনিও কোনো তামাশা করবেন? মোমেন সাহেব বললেন, নিজের সীমা ছাড়িও না আরজু। আরজু বলল, এই কথাটা আগে নিজের ছেলেকে বলুন। আর এই যে সৎ নীতিবান ভদ্র সুশীল পৃথুল হাসান, তোমাকেই বলছি, আপা কোনো নষ্টামি করতে গিয়ে ধরা পড়েনি। তোমরা একটা স্বাভাবিক বিষয়কে নিজেদের স্বার্থে কাজে লাগানোর জন্য রংচং মাখিয়ে সেটাকে নোংরা করে তুলেছ। তুমি নিজে যখন নষ্টামি করো তখন তোমার এসব বমি বমি ভাব কোথায় যায়? তুমি যখন অন্যের বউকে ভাগিয়ে নিয়ে আসো তখন এসব মনে হয় না? আপা অন্তত তেমন কারো বরের সাথে প্রেম করেনি। তোমাকে দেখলে না আমার বমি পায়। পৃথুল বলল, বাবা আরজুকে থামতে বলো, এরপর কিন্তু তুমি আমায় আটকাতে পারবে না। আমি কিন্তু ওকে খুন করে ফেলবো। আরজু হেসে বলল, তবে মনে রেখো আমিও খুনির বোন হব। দুজনের শরীরে একই রক্ত বইছে।
একই বাপের ছেলে মেয়ে আমরা। তুমি এর আগে কতগুলো খুন করেছ জানি না, তবে জেনে রাখো আমার হাতের প্রথম খুন তুমি হবে। নাসিমা বুঝলেন যে পরিস্থিতি হাতের বাহিরে বেরিয়ে যাচ্ছে, এরপর যে কোনো অঘটন ঘটে যেতে পারে। আরজুকে দু চারটে কথা শুনিয়ে জোর করে তিনি পৃথুলকে নিয়ে ঘরে চলে গেলেন। যাওয়ার আগে পৃথুল যেন চোখের ইশারায় আরজুকে শাসিয়ে গেল, ওর থেকে যেন সাবধানে থাকতে বলল। আরজু কিছুক্ষণ নিষ্পলক দৃষ্টিতে মোমেন সাহেবের দিকে তাকিয়ে থাকলো। কেন যে আরজু এই মানুষটার কাছে আশা করে যে উনি আরজুর পাশে দাঁড়াবে, কে জানে। আজ অবধি তো কখনোই কোনো বিষয়ে সমর্থন করেনি আরজুকে, তারপরেও আশা করে, হয়তো বাবা বলে। আরজুর ভাবনার মাঝেই মোমেন সাহেব গম্ভীর কণ্ঠে বলে উঠল, কালকে চট্টগ্রাম যাওয়া হচ্ছে না তোমার। আগে তোমার বোনের বিয়েটা হয়ে যাক, তারপরে যেখানে ইচ্ছে যেও। তখন জাহান্নামে গেলেও আমার আফসোস থাকবে না। আরজু বলল, জাহান্নামেই তো আছি, আবার কোন জাহান্নামে যেতে বলছেন? এর থেকেও আরো কষ্টে থাকা যায় এমন কোনো জায়গা আছে এটা আমি জানতাম না। খোদা তো তার বান্দাদের দিয়ে দুনিয়াতেই জাহান্নাম দেখিয়ে দিল, আর কত শাস্তি পাবো? মোমেন সাহেব বললেন, প্রার্থনার বিয়ে না হওয়া অবধি তুমি যাবে না কোথাও। আরজু বলল, চোখের সামনে 40 বছরের বুড়োর সাথে আবার বিয়ে আমি দেখতে পারবো না। অন্যের জীবন নষ্ট হতে দেখতে আপনারা খুব পছন্দ করেন, তাহলে বরং ওটা আপনারাই দেখুন। আমি একটা রক্তে মাংসে গড়া মানুষ, আমার মাঝে একটু হলেও মনুষ্যত্ব আছে, তাই এসব আমি সহ্য করতে পারবো না। আমি যখন বলেছি যাব, তার মানে যাবই। কথাটা বলে আরজু চলে যেতে নিলে পেছন থেকে মোমেন সাহেব হুঁশিয়ারি দিয়ে বলল, মনে রেখো, কাল যদি তুমি আমার কথা অমান্য করে বাড়ির বাহিরে পা রেখেছ, তাহলে কিন্তু আর কোনো দিন এই বাড়িতে পা রাখতে পারবে না। এই বাড়ির দরজা তোমার জন্য চিরদিনের মতো বন্ধ হয়ে যাবে। যা করবে ভেবেচিন্তে করো। আরজু পেছন ফিরে তাকিয়ে হাস্যোজ্জ্বল মুখে বলল, আলহামদুলিল্লাহ। ওই যে একটা কথা আছে না, ছিটকিনি দরজার দুই পাশেই থাকে। মনে রাখবেন, আমিও ঠিক সেটাই করব। বছরে 2-1 বার আসতাম আপার জন্য, সেই আপাই যদি না থাকে এমনিতেও আর এই জাহান্নামে আসবো না। আমার আপা হচ্ছে মরুভূমির বুকে ফোটা এক পবিত্র ফুল। অতদূর থেকে মাঝে মাঝে ওর আবদারে ওকে সতেজ করতে আসতাম, কিন্তু এখন তো আপনারা সেই ফুলটাকে উপড়ে ফেলছেন। কিসের খোঁজে আমি আসবো তাহলে? কথাটা বলে আরজু সেখান থেকে চলে গেল, পিছু পিছু প্রার্থনাও চলে গেল। মোমেন সাহেব ওর যাওয়ার পথে কটমট দৃষ্টিতে তাকিয়ে থাকলেন শুধু। এই মেয়ের কথা আর যুক্তির সাথে তিনি কোনোদিনও পেরে উঠতে পারেননি, আর নিজের এই পরাজয়ই হয়তো আরজুর প্রতি ওনার রাগের সবথেকে বড় কারণ। মেয়েদের কাছে হেরে যাওয়া মানে যে পুরুষত্বের প্রশ্ন ওঠা, যা ভীষণই অসম্মানজনক। প্রার্থনা বলল, তুই সত্যি আমার বিয়েতে থাকবি না আরু? প্রার্থনার প্রশ্নে আরজু গম্ভীর গলায় নির্বিকার ভঙ্গিতে বলল, বিয়ে কেন বলছো? বলো তোমার জানাজায় আমি থাকবো কি না? প্রার্থনা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বেশ, তোর কথাই মেনে নিলাম। তা আমার জানাজায় থাকবি না তুই? আরজু বলল, আমার আপার জানাজায় থাকতে পারবো না আমি, আমাকে ক্ষমা করে দিও তুমি। প্রার্থনা বলল, তুই না বলতি যে আমার বিয়েতে তুই নিজের হাতে সাজিয়ে দিবি আমায়? প্রার্থনার এই কথার প্রেক্ষিতে আরজু থমকালো। নিজেদের জীবন নিয়ে তাদের কত আশা ছিল, কত স্বপ্ন ছিল, সময়ের বিবর্তনে আজকে সব শেষ। আরজুকে চুপ করে থাকতে দেখে প্রার্থনা পুনরায় বলল, সাজাবি না তোর আপাকে? আরজু তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলল, বিয়ের জন্য সাজাতে চেয়েছিলাম আপা, তোমার জানাজার জন্য না। নিজের হাতে সাজিয়ে গুছিয়ে তোমাকে কবরে পাঠাবো, এতটা সাহসী তোমার আরু এখনো হয়নি। বাবা মা ভাইয়ের সাথে তর্ক করতে পারি, ঢাকা শহরে একা থাকতে পারি, অনেক রাতে বাড়ি ফিরতে পারি, কেউ বাঁকা চোখে তাকালে তার চোখ উপড়ে ফেলতেও পারি, কিন্তু তোমাকে সাজাতে পারবো না আমি। কথাটা বলে আরজু আবারও নিজের কাজে মনোযোগ দিল। প্রার্থনা আনমনে কিছু একটা ভেবে আরজুকে প্রশ্ন করল, তুই তো বিশ্বাস করিস আরু যে আমি কোনো নোংরামি করিনি, তাই না? আরজুর কাজের হাতটা থেমে গেল, শীতল দৃষ্টিতে প্রার্থনার দিকে তাকালো। আরজু বলল, বিশ্বাস না করলে কি তখন ওভাবে প্রতিবাদ করতাম আপা? প্রার্থনা বলল, তাহলে এই নিয়ে কিছু শুনতে চাইলি না কেন? আরজু বলল, নিজের আপাকে আমার এসব নোংরা প্রশ্ন করতে বিবেকে বাঁধবে। সব থেকে বড় কথা, আমি জানি তুমি খারাপ কিছু করতে পারো না, তাহলে অযথা জিজ্ঞেস করতে যাব কেন? প্রার্থনা বলল, আমি যখন কলেজে যেতাম, ওই সাহিত্য আমাকে এক নজর দেখার জন্য রাস্তায় রোজ দাঁড়িয়ে থাকতো। জানিস, শুধু আমায় দেখতো, কখনো কথা বলার চেষ্টা করেনি, আর না কখনো পিছু নিত। এরকম চলতে চলতে কেমন করে যেন আমারও ওকে ভালো লাগতে শুরু করলো। ঝড় বৃষ্টি কিছু মানতাম না, আমি ছাতা নিয়ে কলেজে যেতাম, আর ও বৃষ্টির মাঝে দাঁড়িয়ে থাকতো আমাকে দেখার জন্য। আরজু বলল, মানুষ কত তাড়াতাড়ি বদলে যায়, তাই না আপা? একসময় সে তোমাকে দেখার জন্য কত কষ্ট করেছে, আর এখন তুমি তার প্রতীক্ষায় কত প্রহরী না কাটাচ্ছ, অথচ সে ভীতুদের মতন তোমাকে ছেড়ে পালিয়ে গেছে। একবারও ভাবলো না যে এই ঘটনার পর তোমার কি অবস্থা হতে পারে?
এটাই ভালোবাসা, তাই না আপা? আরজুর শেষের বাক্যে ভালোবাসা শব্দটার প্রতি প্রকাশ পেল তাচ্ছিল্য আর একরাশ ঘৃণা। ভালোবাসা শব্দটাকে যেন সে বিশ্বাসই করতে পারে না। তার জীবনে সবথেকে ঘৃণিত শব্দ ভালোবাসা। প্রার্থনা বলল, জানিস আরু, সেদিন সবকিছু যেন আগে থেকেই ঠিক ছিল। ভাইয়ারা যেন আগে থেকেই জানতো যে আমি ওখানে থাকব। প্রার্থনার এমন কথা শুনে আরজু ভ্রু কোঁচকালো। সন্দেহ কণ্ঠে বলল, তুমি বলতে চাইছো ফিরোজরা এসব করেছে? প্রার্থনা বলল, আমি নিশ্চিত না, তবে আমার এটাই সন্দেহ হচ্ছে। আরজু বলল, কেন সন্দেহ হচ্ছে? প্রার্থনা বলল, যখন আমি ওর সাথে দেখা করার জন্য দুপুরে সবার আড়ালে বাড়ি থেকে বের হয়েছিলাম, তখন আমার কোনো সমস্যা হয়নি। ওই সময়টাতে রোজ বাড়ির উঠোনে ফিরোজ আর ভাইয়া দলবল নিয়ে বসে থাকে। আমাকে অনেক লুকিয়ে বের হতে হয়, কিন্তু সেদিন ফাঁকা ছিল। সেদিন আমরা প্রথম পুকুর পাড়ের কাছে পুরনো বাড়িটার কাছে দেখা করেছিলাম। সচরাচর ওই জায়গাটা কখনো ফাঁকা থাকে না, কিন্তু সেদিন ছিল। আরজু বলল, আর কিছু না? প্রার্থনা বলল, মা আমাকে বের হতে দেখেছিল, কিন্তু কোনো প্রশ্ন না করে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলেছিল। আমি আর সাহিত্য দুজনে শুধু স্বাভাবিক কথাবার্তা বলছিলাম। হুট করে ফিরোজের ছেলেরা এসে হট্টগোল শুরু করে দিল। এরপর মানুষজন জড়ো হয়ে যাওয়ার পর ওকে মারতে আরম্ভ করলো। সবাইকে শুনিয়ে শুনিয়ে বলছিল যে ভর দুপুরে পুরনো বাড়িতে নোংরামি করছি। ঘৃণায় আরজুর শরীর রিরি করে উঠল। নিজের রাগটুকু নিয়ন্ত্রণ করে বলল, তারপর? প্রার্থনা বলল, তারপর ভাইয়া বাবাকে নিয়ে এলো। ফিরোজ বলল, আমাদের দুজনকে নাকি ওই পুরনো ঘরে একসঙ্গে পেয়েছে। আর আশ্চর্যজনকভাবে ঘরের দরজার তালা খোলা ছিল, কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন দরজাটা বন্ধ ছিল। ওই ঘটনার পরে আর সাহিত্যের সাথে আমার দেখা হয়নি। গ্রামের সবাই বলে বিচারে নাকি ও সব আমার দোষ বলেছে। আমি নাকি জোর করে ওর সাথে শারীরিক সম্পর্ক করতে চেয়েছিলাম। আরজু বলল, থামো আপা, দয়া করে থামো, আমি আর শুনতে পারছি না। এরপরও তুমি ওই লোকের সাফাই গাইবে? আরজুর প্রশ্নের প্রেক্ষিতে প্রার্থনা শক্ত গলায় বলল, হ্যাঁ গাইব। তার কারণ ও যদি নিজে বাঁচার জন্য এমনটা করত তাহলে নিজ মুখে নোংরামির কথাটা স্বীকার করলো কেন, যেখানে এমন কিছু ঘটেইনি? এই কথাটা স্বীকার না করলে তো ওর নিজেকে প্রমাণ করতে আরো সুবিধা হতো, তাই না? আরজু বলল, বেশ, মেনে নিলাম তোমার কথা, কিন্তু আমার প্রশ্ন একটাই, উনি যদি তোমাকে এতই ভালোবেসে থাকেন তাহলে এখন কোথায়? ছেড়ে গেলেন কেন? এই পর্যায়ে এসে প্রার্থনা থেমে গেল। এই প্রশ্নের উত্তর তো ওর নিজের কাছেও নেই। প্রার্থনা তো নিজেই হাতড়ে বেড়াচ্ছে ওর উত্তর। ওকে চুপ থাকতে দেখে আরজু নির্জীব কণ্ঠে বলল, তোমার ভালোবাসা হেরে গেছে আপা। আমি জানি পুরো ব্যাপারটার সাথে ফিরোজ আর আমাদের কুলাঙ্গার ভাই জড়িত। আর আমি এটাও জানি তোমার উনিও খুব ভালোভাবে এসব কিছু জানতেন। এখন উনি কিসের ভয়ে না লোভে পড়ে এমন করেছেন সেটা আমি জানি না, তবে উনিও অপরাধী। কথাটা বলে আরজু উঠে বারান্দায় চলে গেল। প্রার্থনা ফ্যালফ্যাল করে সেদিকে তাকিয়ে থাকলো। মনে মনে ভাবলো, সত্যিই কি আমি ভুল মানুষকে ভালোবেসেছিলাম? রাত তখন 3টা বাজে। এই সময়টাকে অবশ্য মাঝরাতই বলা চলে। ঘরের দরজায় খুব হালকাভাবে করাঘাতের শব্দ পেতেই আরজু আর প্রার্থনার ঘুম ভেঙে গেল। আরজু চোখ খুলে বালিশের পাশ থেকে ফোনটা হাতে নিয়ে সময়টা দেখতেই চোখ দুটো বড় বড় হয়ে গেল। আরজু প্রথমে ভেবেছিল হয়তো সকাল হয়ে গেছে, সেজন্য মা ঘুম থেকে উঠতে বলছে। আরজু বিস্ময় ভরা দৃষ্টিতে পাশে থাকা প্রার্থনার দিকে তাকালো। প্রার্থনা ইশারায় সময়টা জিজ্ঞেস করতে আরজু বলল 3টে বাজে। সঙ্গে সঙ্গে প্রার্থনার চোখ কপালে উঠে গেল। দুজনেই এবার একটু ভয় পেল। দরজায় করাঘাতের শব্দটা এখন দুজনের কানে ভয়ঙ্কর লাগছে। এত রাতে তো কখনো কেউ আসেনি, আর না আজকে আসার কথা। আরজু কাঁথাটা সরিয়ে উঠে দাঁড়িয়ে ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গেল। এই সাহসী মেয়েটারও আজ ভীষণ ভয় করছে। এই বাড়িতে নিজের মানুষগুলোই যে ওদের শত্রু। দরজার কাছে দাঁড়িয়ে আরজু মৃদু কম্পিত গলায় আগন্তুকের পরিচয় জানতে চাইল, কিন্তু কারো কণ্ঠ শুনতে পাওয়া গেল না। এবারে আর না খুলে উপায় নেই। আরজু লম্বা একটা শ্বাস ফেলে মনে মনে সাহস সঞ্চয় করে দরজাটা খুলল। দরজাটা খুলতেই হন্তদন্ত পায়ে ভেতরে প্রবেশ করে দরজাটা বন্ধ করে দিলেন নাসিমা। এই সময় ওনাকে এই ঘরে দেখে বিস্ময়ে দুই বোনেরই মুখ হা হয়ে গেল। কিন্তু নাসিমার চোখ মুখের অবস্থা একদমই ভালো লাগছে না। মনে হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে খুব চিন্তা কিংবা ভয়ে আছেন। কপালে বিন্দু বিন্দু ঘামের দেখা পাওয়া যাচ্ছে। সেগুলো আঁচলে মুছে নিয়ে আরজুকে উদ্দেশ্য করে ধীর গলায় বললেন, নিজের স্বপ্ন পূরণ করতে চাইলে এখনই তোমায় সারা জীবনের মতো এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। নাসিমার মুখ থেকে এমন কথা শুনে দুই বোনই ভরকালো। এইমাত্র ঘুম থেকে উঠেছে, তার ওপর আবার এমন অপ্রত্যাশিত কথা যেন ওদের মস্তিষ্ক ঠিক নিতে পারছে না। আরজু বলল, মা কি হয়েছে? একটু স্পষ্ট করে বলো তো আমায়। নাসিমা আরজুর মুখ চেপে ধরে চাপা গলায় বললেন, আস্তে কথা বলো।
কেউ শুনে ফেললে আমরা কেউই আর বাঁচতে পারবো না। প্রার্থনা আর আরজু দুজনের ভ্রুদয়ের মাঝে গভীর ভাঁজের সৃষ্টি হলো। আরজু নিজের মুখ থেকে মায়ের হাতটা সরিয়ে গম্ভীর গলায় বলল, ভয় পেও না, ঠিকভাবে বলো কি বলতে চাইছো। নাসিমা বেগম বললেন, আজকে তুমি তোমার বাবা ভাইকে যে অপমান করলে তুমি কি ভেবেছ ওরা এর প্রতিশোধ নেবে না? ফিরোজের সাথেও তো ঝামেলা করেছ, ও কি চুপ করে থাকবে বলে তোমার মনে হয়? আরজু বলল, কি করবে, মেরে ফেলবে আমায়? নাসিমা বেগম বললেন, প্রয়োজনে সেটা করতেও ওদের হাত কাঁপবে না। ফিরোজ অন্য জায়গায় গিয়েছে, এজন্য আজকে বেঁচে গেলে। ও বলেছে কাল সকাল 10টার মাঝে আসবে, তারপর প্রার্থনার বিয়ের আগে তোমার আর ফিরোজের বিয়ে দেবে ওরা। তাই বলছি সকাল হওয়ার জন্য অপেক্ষা করো না, এই নরকের মাঝে ফাঁসতে না চাইলে বেরিয়ে যাও। ওরা সকাল 8টার আগে ঘুম থেকে ওঠে না, কিন্তু তোমাকে পাহারা দেওয়ার জন্য কাল উঠতেও পারে। আরজুর মাথা কাজ করা বন্ধ করে দিল। এত রাতে একা একটা মেয়ে কি করে যাবে? বাসের টিকিট কাটাও শেষ, এদিকে হাতে বেশি টাকা পয়সাও নেই। সবথেকে বড় কথা, এই সময়টা একটা মেয়ের জন্য বাহিরের পরিবেশ একটুও নিরাপদ না। আরজু নিজেকে যতই সাহসী হিসেবে দাবি করুক, কিন্তু এই বিষয়গুলোতে সে খুব ভীতু। পশুগুলোর সাথে একা পেরে উঠবে না যে। ধপ করে বিছানায় বসে পড়ল। প্রার্থনা উৎকণ্ঠিত গলায় নাসিমাকে বলল, কিন্তু মা, এত রাতে আরও একা একা কি করে যাবে? নাসিমা আরজুর দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, পারবে, ও সব পারবে। আরজু যেন নিজেই সাহস করে এই কথাটা বলতে পারছে না, আবার ভয় করছে এটা ভেবেও যদি ফিরোজের লোকেরা ওকে ধরে ফেলে। কথার জোরে তো ওদের সাথে পেরে ওঠা সম্ভব না। আরজুকে চুপ করে থাকতে দেখে নাসিমা তাড়া দিয়ে বলল, চুপ করে বসে আছো কেন? তৈরি হও তাড়াতাড়ি, খুব দরকারি জিনিসগুলো নিয়ে যাও, শুধু এত ভেবো না। এখন দেরি করলে আর কখনো নিজের জীবন নিয়ে ভাবার সুযোগ পাবে না। এতদিন সবার সাথে লড়াই করেছ, নিশ্চয়ই বন্দি জীবন কাটানোর জন্য না? সত্যি তো, আরজু তো এই বন্দি জীবন কাটানোর জন্য এতদিন এত সংগ্রাম করেনি। আরজু তো একটু বাঁচতে চেয়েছে স্বাধীনভাবে। ও তো এতটা দুর্বল না, যা হবে দেখা যাবে, কোনো না কোনো পথ ঠিক পেয়ে যাবে। তাড়াহুড়ো করে প্রার্থনার বোরকা আর হিজাব পরে মুখ ঢেকে ফেলল, শুধু চোখ দুটো বের করে রাখলো। আসার সময় যে ব্যাগ নিয়ে এসেছিল সেটাও নিল না, হাত ব্যাগেই দরকারি কয়েকটা জিনিস আর টাকাগুলো তুলে নিল। এসবের মাঝে আচমকা আরজুর মনে একটা প্রশ্ন এলো, নাসিমা কেন সাহায্য করলো ওকে? নেকাবটা খুলে নাসিমার দিকে সন্দেহ দৃষ্টি নিক্ষেপ করে প্রশ্ন করল, তুমি আমাকে সাহায্য করছো কেন মা? ধরতে গেলে তুমিও তো ওদের দলেরই লোক। নাসিমা বলল, এখন এসব কথা বলার সময় না। আমি কার দলের লোক সেসব এখন ভেবে তোমার কোনো লাভ নেই। ভালোর জন্য বলছি, তাড়াতাড়ি পালাও। আমি তোমার বাবা আর ভাইয়ের ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে এসেছি, মেইন গেটও খোলা রেখেছি। কোনো রকম কোনো শব্দ না করে চুপচাপ বেরিয়ে যাও। আর নাম্বার বদলাবে, দরকার পড়লে ঠিকানাও বদলাবে। কখনো যদি গ্রাম থেকে আমি কিংবা প্রার্থনা তোমার খোঁজ করি, জানতে চাই তুমি কোথায় আছো, তাও নিজের আসল ঠিকানা কখনো বলবে না। বলা যায় না, হয়তো ওরা আমাদের ভয় দেখিয়ে তোমার খোঁজ করতে চাইলো। আর যদি কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হও যে ওরা তোমায় বলেছে যে তুমি ফেরত না এলে আমার কিংবা প্রার্থনার কিছু করে দেবে, তাও ফিরবে না। ওরা শুধু ভয় দেখাতেই জানে, বাদবাকি কিছু করতে পারবে না। আরজু বলল, আমি তোমায় বিশ্বাস করতে পারছি না মা। আজ অবধি কখনো কোনো বিষয়ে তুমি আমায় সাপোর্ট করনি, সব সময় আমার সব কাজে বিরোধিতা করেছো। তুমি তো ভালোই বাসো না আমাদের, তাহলে কেন আমায় সাহায্য করছো? নাসিমা নিষ্প্রাণ দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে বলল, আমি যদি তোমাদের প্রতি নিজের ভালোবাসা দেখাতে চাইতাম তাহলে এতদিনে তোমরা টিকতে পারতে না। সাহায্য তো তোমাকে আমি অনেক করেছি, কিন্তু সবটাই লুকিয়ে লুকিয়ে। আরজু বলল, আমি তাও তোমায় বিশ্বাস করতে পারছি না। সত্যি করে বলো মা, তুমি আমায় সাহায্য করতে চাইছো তো? এজন্য আবার নতুন করে কোনো বিপদে পড়ব না তো আমি? নাসিমা মেয়ের মাথায় হাত রেখে বললেন, তোমায় জন্ম দিয়েছি আমি, এর জন্য অনেক কষ্ট করতে হয়েছে আমায়। প্রার্থনা হওয়ার পরেই তোমার বাবা ভীষণ রাগারাগি করেছিল, ওনার মেয়ে পছন্দ না। বংশে যত ছেলে হবে তত ওনার ক্ষমতা বাড়বে। মেয়েদেরকে বিয়ে দিলে তো ওরা পরের ঘরে চলে যাবে। ওরা শুধুমাত্র দুর্বলতা, ওরা কখনো তার হাতে টাকা এনে দিতে পারবে না, বরং ওদের পেছনে আরও তাকে টাকা খরচ করতে হবে। এক কবিরাজ আছে, তাকে তোমার বাবা খুব মানে। তুমি আমার পেটে আসার পর উনি দেখে বলেছিলেন যে এবারও আমার মেয়ে হবে। তোমার বাবা সেসব শুনে অনেক রাগারাগি করেছিল, আমার গায়ে হাতও তুলেছিল এবং বলেছিল যেন তোমাকে জন্ম না দেই, কিন্তু আমি সেসব করিনি। তুমি আমার পেটে থাকাকালীন অনেক লড়াই করেছি আমি, সেজন্যই বোধ হয় তুমি নিজেও এখনো এত লড়াই করার শক্তি পাও। আর কখনো বিশ্বাস করতে হবে না আমায়, এই প্রথম আর শেষবারের জন্য বিশ্বাস করে চলে যাও, আর কোনোদিন এই গ্রামে পা রেখো না।